মর্নিং না গুড আফটারনুন, এখন প্রায় 2:15 বেজে গেছে আর আমরা গুড আফটারনুন দিয়ে ব্লগটা শুরু করছি অযোধ্যা থেকে, রাম জন্মভূমি থেকে। তো আমরা কালকে অযোধ্যা এসে পৌঁছেছিলাম আর অযোধ্যার হোটেলে একটা রুম নিয়ে নিয়েছি। হোটেলের ডিটেলস কিন্তু আমি আগের ব্লগে শেয়ার করে দিয়েছি, এই ব্লগেও চেষ্টা করবো ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার। আর এই দেখো আজকে কিন্তু আমাদের হোটেলে বিয়ে বাড়ি রয়েছে, রাত্রিবেলাটা আমাদের ভোগাবে। রাম মন্দির ভিজিট করার কথা, তো সেখানেই আমরা যাচ্ছি এখন। কালকে ভোরবেলা 5টা অবধি আমরা কাজ করেছি, দুজনেই কাজ করেছি, ভিডিও ফেডিউল করেছি। ওই জন্য আজকে ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে। আর সকালবেলা 6:30 থেকে 11টা অবধি মন্দির খোলা থাকে, আবার দুপুরবেলা 2:30টার সময় মন্দির খোলে, রাত 10টা অবধি খোলা থাকে। তো আমরা ভেবেছি 2:30টার পরেই মন্দির ভিজিট করতে যাব। তো রেডি হয়ে স্নান টান করে সবকিছু করে আমরা বেরিয়ে পড়েছি। তার মধ্যে বনি কিন্তু এখনো সকাল থেকে কিছুই খায়নি, 2:15 বেজে গেছে। আমি যদিও চা খেয়েছি আর বিস্কিট খেয়েছি, বনি কিচ্ছু খায়নি। খিদে পেয়েছে? না পুজো দেবো আগে। ও আগে পুজো দেবে তারপরে খাবে। একটা জিনিস আমি বাইক আর বের করছি না, আমি জাস্ট একটু হোটেলে জেনে নিই যে কিভাবে যাব, তারপরে এখান থেকে যাচ্ছি। মানে যা আজকে ঘটনা ঘটবে সবকিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। ঘটনাটা বল। কালকে কোন ঘটনাটা? দুল হারিয়ে গেল, সোনার দুল হারিয়ে গেল। বনি সোনার দুল কালকে হারিয়ে গেছে। আরে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি যে দুলটা খুলে ঝুলছে ব্যান্ডেনার মধ্যে, ও খেয়ালই করেনি কখন খুলে পড়ে গেছে দুলটা। আরে ছোট কানের দুল, আমি কি করে খেয়াল করবো? খুব ছোটও না, সারাক্ষণ তো পরে থাকতাম। দুলটা অনেক বছরের দুল, আসলে আমার খুব মন খারাপ হয়ে গেছে। আমারই ভুল, বাবা আমাকে বার্থডেতে গিফট করেছিল ওটা। আমারই ভুল, আমি খেয়াল করিনি কানের। ওটা আমি স্কুল লাইফ থেকে পরে আসছি, দুলটা খুব আমার কাছে খুব লাকি একটা ইয়াররিং ছিল ওটা। লাকি তো একটা রয়েছে, এই সাইডেরটা লাকি ছিল, যেটা হারিয়েছে ওটা লাকি ছিল না। আমাদের হোটেল থেকে আমরা ধরে নিয়েছি টোটো। এই টোটো আমাদের হনুমান গাড়ি অবধি ছাড়বে। হনুমান গাড়ি বলতে না, হনুমান গাড়ি অবধি ছাড়বে, মোটামুটি 3-4 মিনিটের ডিস্টেন্স বলতে পারো এখান থেকে। হনুমান গাড়ি থেকে আমরা হেঁটে হেঁটে যাবো মন্দিরে, কারণ হনুমান গাড়ির পরে আর কিন্তু টোটো বা কোনো রকম যানবাহনকে অ্যালাউ করবেন না। এখন তো ভিড় থাকবে বলছে অনেক। হ্যাঁ, আর এখন ভিড় থাকবে, 2:30টায় মন্দির খুলেছে, ভিড় থাকবে, কিছু করার নেই। আর এই আমাদের টোটো হচ্ছে হোটেল থেকে হনুমান গাড়ি অবধি নিয়ে যেতে 10 টাকা করে নেবে। খুব ভালো লাগছে একটা জিনিস যে রামের পাড়া দিয়ে আমরা কিন্তু টোটো করে যাচ্ছি। কালকে দোকান দিয়ে এলাম রামের পাড়া, রাম জন্মভূমি, রামের পাড়াতে বাইক রাইডও হয়ে গেছে, তার সাথে এখন টোটো রাইড চলছে আমাদের। আমাদের হোটেল থেকে মন্দিরের ডিস্টেন্স কিন্তু 1.5 কিলোমিটার মতো ছিল। আমাদের হোটেলটা যেখানে ছিল জায়গার নাম হচ্ছে আসারথী ভবন চৌরা, আসারথী ভবন চৌরা, কানা গেস্ট হাউস। এই যে চূড়াটা দেখা যাচ্ছে এটাকে রাজদুয়ার বলছে, আর ওর নিচে লাল রঙের ছোট্ট চূড়াটা ওটা হনুমান মন্দির। মানে পুরো রেড আর অরেঞ্জ পাড়া মনে হচ্ছে কালকে থেকেই। পুরো চারিদিকে লাল লাল বাড়ি, অরেঞ্জ বাড়ি, অরেঞ্জ দোকান দেখ। হ্যাঁ ঠিক। আর অরেঞ্জ লাড্ডু কিন্তু বেসন লাড্ডু, মানে মুগ লাড্ডু না। এই অরেঞ্জের মধ্যে কিন্তু কেউ পলিটিক্যাল কালার দেখো না, এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের গেরুয়া বসনের কালার। ধর্মীয় ব্যাপার, এর মধ্যে কেউ এই সমস্ত ব্যাপার টেনোই না, ভেবোই না। আমরা কেদারনাথেও যাই, অমরনাথেও যাই, বদ্রীনাথেও যাই, বদ্রীনাথ দেব, জগন্নাথ দেব, মা কালীর মন্দির, তারপরে গুরুদ্বারা, মসজিদ, সব জায়গাতেই আমরা যাই। এই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে হনুমান গাড়ি, শ্রী হনুমান গাড়ি মন্দির। আর এখানটা দেখো, এদিকে সবার উপরে লেখা রয়েছে অসমিয়াতে হনুমান গড়ি মন্দির, তারপরেই কিন্তু বাংলাতে লেখা রয়েছে হনুমান গড়ি মন্দির। পুরো বাংলায় লেখা, বিভিন্ন ভাষাতে লেখা রয়েছে, যাতে বিভিন্ন জাতির মানুষজন এখানে আসলে, বিভিন্ন ভাষার মানুষজন এখানে আসলে কোনো অসুবিধা না হয়। হনুমান গড়ি মন্দিরের পাশ দিয়ে একটা সরু গলি রয়েছে, সেই সরু গলির ভেতর দিয়ে আমরা যাচ্ছি মেন রোড দিয়ে, তারপরে রাম মন্দিরের দিকে যাব। মেন যে এন্ট্রান্স রয়েছে সেখান দিয়ে আপাতত ঢুকতে দিচ্ছে না, পুলিশরা যা বললো আমরা সেই ইনস্ট্রাকশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো হনুমান গড়ি থেকে মোটামুটি 7-8 মিনিট মতো হেঁটে এসে আমরা পৌঁছে গেছি রাম মন্দিরের সামনে। এবার আমাদের ভেতরে ঢুকতে হবে, এরপরে কিন্তু আমাদের ক্যামেরা জমা করে দিতে হবে। আমি জানি না কতটা যেতে পারবো ভেতরে, যতটা যাবো ততটা তোমাদের সাথে শেয়ার করবো। हम लोग नालंदा बिहार से आए हैं हजूर। बिहार से आए हो? हाँ जी, नालंदा बिहार से आए हैं। हमारा एगो ही नहीं है रहने का सर, जल गया था वो है जो नहीं बनाया। पैसा आवल चीज हमको नहीं मिला है आज तक। कौन? बिहार नालंदा बिहार राहुल ब्लॉक से आए हुए। बनैबे किया है लेकिन पैसा नहीं हमको पेमेंट हुआ अभी तक। 2 गो के कॉलोनी के नाम से दिए थे।
हम 23 आदमी हैं, मेरा इतना दिक्कत है कि क्या खोलने के लिए दिए थे, नीतीश बाबू के हाथ में दिए हैं, लेकिन क्या कहें। এটা পলিটিক্যাল কেস হয়ে গেল, আমি রাখলাম একটুখানি। রাখলি কেন? শুনলাম ওনার সমস্যা যেটা রয়েছে সেটা যদি কিছু মানুষের কাছে পৌঁছাতে পারে আমার এই ব্লগটা দেখে, তাহলে আমি খুব খুশি হব। বাড়ি টাড়ি তৈরি করতে পারছে না, পয়সা দিয়েছে, এসব বলে দিল আর আর এই যে লোকটা বলছে নাকি এত ঠান্ডা এখানে, এত মোটা মোটা জ্যাকেট আনিয়েছে, এত না মোটা ঠান্ডা তো মোটা। ছিল, কাল থেকে কমেছে ঠান্ডা। গরম লাগছে রীতিমতো, গরম লাগছে। একটা আমার জাস্ট চেক হয়েছে, সিকিউরিটি স্ক্যান হয়েছে, সেটা করি আমরা ভেতরে ঢুকে গেছি। এখান দিয়ে আমাদের প্রথমে বাদিকে রাখতে হবে জুতো, জুতো রেখে আমাদের যেতে হবে ডান দিকে। এদিকে মোবাইলের কাউন্টার রয়েছে, লকার রয়েছে, ওখানে মোবাইল, ক্যামেরা সব কিছু, মানে ব্লুটুথ ইয়ারফোন যদি থাকে সব কিছু ওখানে রেখে দিতে হবে। তার জন্য কিন্তু কোনো পয়সা লাগবে না, আমরা ফ্রিতে জমা করতে পারবো। জমা করে তারপরে এপাশ দিয়ে সোজা চলে যেতে হবে মন্দিরে, দর্শন করে মোবাইলের যে লকার রয়েছে, মোবাইল রাখার যে লকার রয়েছে তার পেছনে এসে বেরোবো, বেরিয়ে ওখান থেকে আবার মোবাইল নিয়ে ব্যাক করে এদিকে আসতে হবে, এসে জুতো নিয়ে তারপরে এখান থেকে আবার বেরিয়ে যেতে হবে। এই হচ্ছে নিয়ম। জুতো রেখে দিয়েছি পেছনে, রেখে এই টোকেনটা পেয়ে গেছি, টোকেনটা কিন্তু রাখতে হবে, টোকেন যদি না দিতে পারি জুতো আর ফেরত পাবো না। যাই হোক, এবার মোবাইল আর ক্যামেরা জমা করে দিতে হবে, আর কিছু করার নেই, এখন আর দেখাতে পারবো না। তো আপাতত জমা করি। বনি লাইনে অলরেডি দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে মোবাইল বা ক্যামেরা জমা রাখার লাইন, এরকম অবস্থা। রাম মন্দিরে পুজো দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছি। অদ্ভুত সুন্দর করেছে মন্দিরটা, এত সুন্দর হাতের কাজ রয়েছে যে কি বলবো, দেখে পুরো মন খুশি হয়ে গেছে। মানে আমরা তো ভেতরে মোবাইল নিয়ে যেতে পারিনি, কিন্তু ওখানে বেশ কিছু ভাইয়াদের দেখা হয়েছে, তাদের এক্সট্রা কোনো পাস টাস ছিল, তারা মোবাইল নিয়ে গেছিলো, আমি তাদের থেকে ভিডিও নিয়েছি। ভিডিও নিয়েছি যখন তোমাদের অবশ্যই দেখাবো। যে চেষ্টা করেছি, এবারে কিছু হোয়াটসঅ্যাপ ডকুমেন্টস অলরেডি চলে এসছে, আর কিছু বলেছি যে আমি একটু পরে ফোন করব, তখন তোমার থেকে নিয়ে নেবো। তো আমি মোটামুটি কিছু ভিডিও বানিয়েছি, ভেতরে মন্দিরটা দেখানোর একটু চেষ্টা করেছি, সেগুলো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখে নাও মিউজিকের সাথে সাথে। রাম মন্দির। তো এই ভাইয়ার দিকে আমি হচ্ছে ভিডিও নিচ্ছি হোয়াটসঅ্যাপে, ভাইয়া ভিডিও তুলেছে ভেতরের, আমি একটু নিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তোমাদের দেখাবো। আর এই টোটাল প্রসেসটা, মানে এই মন্দিরে পুজো টুজো দিতে আমাদের টোটাল 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছে। তার মধ্যে বনি আবার হারিয়ে গেছিলো, বনিকে খুঁজতে আরও 20-25 মিনিট সময় লেগে গেছে। এখন বাজে 4:24, আমরা 3টে নাগাদ মোবাইল জমা করতে লাইনে দাঁড়িয়েছিলাম। আরেকটা জিনিস না বললেই নয়, রামের যে মূর্তিটা রয়েছে, মূর্তির মধ্যে মুখের মধ্যে যে হাসিটা রয়েছে না, অদ্ভুত সুন্দর একটা হাসির মধ্যে একটা ব্যাপার রয়েছে। আমি ছবিতে দেখেছিলাম সেই সময় মূর্তিটাকে একটু মোটা মোটা লাগছিল, কিন্তু এখানে পুরো স্লিক অ্যান্ড স্লিম একটা মূর্তি, কালো পাথরের, খুব সুন্দর, খুব সুন্দর মূর্তি। আমাদের হোটেলে কিন্তু বিয়েবাড়ির তোড়জোড় বেশ রমরমিয়ে চলছে বলতে পারো, দেখতে পাচ্ছ বিরাট বিয়েবাড়ির আয়োজন রয়েছে। আজকে সন্ধ্যেবেলাটা এখানেই খেয়ে দেবো নাকি ভাবছি। যাই হোক, আমি এখন বেরিয়েছি, বনির শরীরটা খুব একটা ভালো লাগছে না, ওই জন্য বনি হোটেলেই থেকে গেল। আমি বেরিয়েছি, আমার এখন লেজার শো দেখতে যাওয়ার কথা রয়েছে। সরজু নদী বা সারায়ু নদী, এখানকার নদী রয়েছে সারায়ু নদী, নদীর পাড়ে। তো আমি লেজার শো দেখতেই যাচ্ছি এখন। এখান থেকে বাইক আর নিলাম না, জাস্ট টোটো নেব, টোটো করে চলে যাব। এটা রাম কি পায়রি বলে কোনো ঘাট আছে, ওখানেই হয়তো লেজার শো হয়, আরতি হয়। তো দুটো দেখতেই আমি বেরিয়েছি। আবার টোটোতে বসে পড়েছি আমি। টোটো ভাড়া নেবে হচ্ছে 20 টাকা, আর আমাকে ছেড়ে দেবে যেখানে লেজার শো হয় সেখানে। আমাদের হোটেল থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই হবে। কিতনা কিলোমিটার হবে ভাইয়া? 2 কিলোমিটার। 2 কিলোমিটার হচ্ছে আমাদের হোটেল থেকে ডিস্টেন্স। সারায়ু বা সরজু নদীর কিন্তু অনেক ইতিহাস রয়েছে, মানে পুরাণে বলতে পারো সরজু নদীর নাম রয়েছে। আমি ওখানে পৌঁছাই, আগে নদী দেখাই, তারপরে তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করার চেষ্টা করবো। সব কিছু তো আমার দ্বারা জানা সম্ভব না, যেটুকুনি জেনেছি, জানতে পেরেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আমি কিন্তু রামকি পাইরি ঘাটে চলে এসেছি। আমাদের হোটেল থেকে এখানে পৌঁছাতে মোটামুটি 15 মিনিট মতো সময় লেগেছে। টোটো খুব আস্তে আস্তেই এসছে, আর এখানে এখন উৎসবের সিচুয়েশন বলতে পারো।
এই হচ্ছে সরজু নদী বা সরায়ু নদী, এটা হচ্ছে রামকিপরি ঘাট। নদী হচ্ছে আরো আগে রয়েছে, এটা মনে হচ্ছে চ্যানেল করে জল ঢুকিয়েছে এখানে। হরিদ্বারে যেখানে আরতি টারতি হয় ওখানে গঙ্গার একটা চ্যানেল করে বা একটা ক্যানেল করে ঢুকিয়েছে গঙ্গাকে, তো এখানেও সেরকমই সরজু নদী বা সরায়ু নদীকে ভেতরে ঢুকিয়েছে ঘাটে। দেখতে পাচ্ছ জল আসছে, ওটা হচ্ছে মেন নদী থেকে জলটা ঢুকছে। কিন্তু সবাই স্নান করতে নেমে গেছে অলরেডি, পবিত্র জায়গা, তো হিন্দুদের জন্য যথেষ্ট পবিত্র জায়গা, তো এখানে স্নান করা যেতেই পারে। তো আমি করবো না এখন স্নান, আমি যাচ্ছি সরজু ঘাটে, যেখান দিয়ে নদীটা পুরো দেখা যাবে। আর তার সাথে সরজু ঘাটে কিন্তু 6টার সময় সন্ধ্যা আরতি হয়, তো আরতি দেখবো আর কিছু শ্যুট করবো। একদম কিন্তু নিচে চলে এসেছি, আমার পেছনে দেখা যাচ্ছে সরায়ু নদী বা সরজু নদী। একটু ঠেকাবো মাথায় অবশ্যই। এটা হচ্ছে পবিত্র একটা নদী, রামায়ণে এই নদীর উল্লেখ রয়েছে। এই নদী কিন্তু উত্তরাখণ্ডের বাগেশ্বর ডিস্ট্রিক্টের নন্দাকোট পিক আমরা অনেকেই জানি, নন্দাকোট পর্বত আমরা অনেকেই জানি, তো সেখান থেকে বেরিয়ে আসছে, এসে সারদা রিভারে মিশছে। টোটাল 130 কিলোমিটার এই নদীর গতিপথ। এই ঘাটের নাম হচ্ছে সরায়ু ঘাট বা সরজু ঘাট। তো এই ঘাটেই কিন্তু সন্ধ্যা আরতি হয়, 6টার সময় শুরু হবে আর 5 মিনিট বাকি রয়েছে। আর এই সরায়ু ঘাট বা সরজু ঘাট দিয়ে কিন্তু বোটিংও হয়, দেখতে পাচ্ছ এখানে বোট টোট চলছে, তো বোটিংও করা যায়। আমি আর বোটিং করবো না, বোটিং করার খুব একটা বেশি ইচ্ছা নেই। আর এখান থেকে 7-8 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে গুপ্তার ঘাট, যেখান থেকে স্বয়ং শ্রী রামচন্দ্র বিলীন হয়ে গেছিলেন, মানে এই নদীর মধ্যেই উনি বিলীন হয়ে গেছিলেন। মন ভালো করে দেওয়া একটা আরতি ছিল, মন জাস্ট ভালো হয়ে গেছে। এবার একটু পেট পুজো করতে হবে, খিদেও পেয়েছে খুব জোরে, সেরকমভাবে খাওয়া দাওয়া এখনো হয়নি, তো খাবার খাবো, তারপরে লেজার শো দেখবো, তারপরে আমরা হোটেলে ফিরবো। তো এখনো লেজার শোর অ্যাট্রাকশন কিন্তু রয়েছে। ব্লগে থাকো, দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। লেজার শো চলতে চলতে বনিও চলে যাচ্ছিল, লেজার শোটা দেখতে পেয়েছে, আরতিটা দেখতে পাইনি। আরতি দেখেছিস কোথায়? কিতনা করকে 10 की 5। সরজু ঘাট বা সরায়ু ঘাটে আরতি আর রামকিপরি ঘাটে হচ্ছে লেজার শো, এই দুটো কিন্তু দরকার, মানে দেখতেই হবে, মাস্ট একদম। অযোধ্যা আসলে বিকাল বেলাটা এখানে আসতেই হবে, আর এই দুটো জিনিস কিন্তু দেখে যেতেই হবে। আরেকটা ইনফরমেশন ছোট করে দিয়ে দিই, রামকিপরি ঘাটে কিন্তু বাইক পার্ক করা যায়, বাইক নিয়ে আসা যায়, এখানে পার্কিং রয়েছে। আমরা যদিও বাইক নিয়ে আসতে চাইনি, টোটো করেই আসতে চেয়েছিলাম, ওই জন্য আজকে আর বাইক বের করতে সেরকমভাবে ইচ্ছাই করেনি, তো বাইক আবার পরের দিন চালাবো। আরতি না লেজার শো কোনটা ভালো লাগবে? ডিফারেন্ট ছিল না, আরতি আলাদা, এইটা আলাদা, লেজার লাইট শোটাও আলাদা, তো দুটোই ভালো ছিল, অন্যরকম ভালো ছিল। এই হচ্ছে আমাদের রুম, আর এদিকে চলছে বিয়ে বাড়ি।
দেখো হ্যাংলার মতো তাকিয়ে আছে। বিয়ে বাড়ির মধ্যেই আছি, বাট ইনভাইট করলো না। কি অবস্থা, দুঃখ নিয়ে তাকিয়ে আছি, বিয়ে বাড়ি দেখছি। এই ওকে, এরকম ভাবে আজকে আমাদের দিনটা কাটাতে হবে, মানে সন্ধ্যেবেলাটা কাটাতে হবে। এই ব্লগটাতে সেরকম কিছু দেখানোর নেই, ব্লগটা এখানেই শেষ করবো। ছোট একটা ব্লগ ছিল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। আর তোমাদের চেনা জানা কেউ আসতে চায় রাম মন্দির, তো মোটামুটি ডিটেলস দেওয়ার চেষ্টা করেছি। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যদি তোমরা আসো এখানে এসে থেকে যেতে পারো। আর ব্লগটা মানে যদি কেউ চেনা জানা অযোধ্যা আসতে চায় তো তাদের সাথে একটু শেয়ার করে দিতে পারো। এটাই হচ্ছে আজকের ঘটনা। তো আপাতত চলো এখানেই এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট ফ্রম অযোধ্যা।